সম্পর্কে কিছু ধারণা থাকা দরকার যে আমরা মানব দেহ নিয়ে কাজ করব, মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে। সেই ধারণার মধ্যে আমরা এখন আলোচনা শুরু করব। এখানে লেখা হয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি আর ফিজিওলজি দুইটা আলাদা আলাদা চ্যাপ্টার বা পার্ট। এই পার্ট দুটো সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি এখন। অ্যানাটমি হচ্ছে শরীর বিদ্যা, ঠিক আছে? শরীরের গঠন কাঠামোগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে অ্যানাটমি। আর ফিজিওলজি হচ্ছে শরীরের গঠন সম্পর্কীয় কাজগুলো, ফাংশন, ওয়ার্ক, যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় ফিজিওলজিতে। তাহলে আমরা এখন অ্যানাটমি আর ফিজিওলজি গুলো বললাম। মানব দেহকে, পুরা যে মানব দেহ, আমরা একটা মানব দেহ আঁকা এখানে। এই মানব দেহটাকে বেশ কিছু অংশ ভাগ করা হয়েছে, 6টা অঞ্চলে ভাগ করা হয়েছে। আপার পার্ট, তারপরে লোয়ার লিম, আপার লিম, লোয়ার লিম, থোরাক্স, ঠিক আছে, অ্যাবডোমেন, হেড এন্ড নেক, আর ব্রেন এন্ড আইবল। এখানে কি বললাম? আপার লিম উপরের অংশ, লোয়ার লিম নিচের অংশ, আপার লিম, আপার লিম, লোয়ার লিম, তারপরে থোরাক্স, মানে আমরা চেস্ট বলি বা ছাতি বলা হয়, যে বুকের ছাতি ওষার বা এরকম যেটা বলা হয়, এখানে থোরাক্স এটা। তারপরে হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেনের মধ্যে আছে আমাদের স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, এইগুলো সব অ্যাবডোমেনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আছে নেক, হাড়। তারপরে আছে ব্রেন এন্ড আইবল। ব্রেন হচ্ছে মাথার মধ্যে, আর আইবল, এই দুটো নিয়ে এই 6টা ভাগ। এই 6টা ভাগটাকে মনে রাখতে হবে যেন আপনি মানুষের গঠনের বিভিন্ন অঙ্গগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারেন। কোথাও লাগছে, কোথাও ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ইনজুরি হয়েছে, আপনি তখন বলতে পারলেন বা প্রেসক্রিপশনে নোট করতে পারলেন যে আপার লিম্বে কোথাও ইনজুরি হয়েছে, কাট ইনজুরি, কোথাও কেটে গেছে, আপার লিম্বে বলে দিলেন। নিচে কাটলো, লোয়ার লিম্বে বলতে পারলেন। থোরাক্সে কাটলো, চেস্ট, যে এখানে স্টার্নাম আছে, স্টার্নাম ভেঙে গেছে, এখানে প্রচন্ড ব্যথা হচ্ছে, তাহলে আপনি থোরাক্সে প্রবলেম হচ্ছে সেটা বলতে পারলেন, পেইন ইন থোরাক্স ক্যাভিটি, এরকম। অ্যাবডোমেন, অ্যাবডোমেন কারো ওপেন হয়ে যায়, কেউ যদি ছুরি দিয়ে মারে তাহলে অ্যাবডোমেন ওপেন হয়ে যায় না, এইটাকে বোঝাচ্ছে যে এই সাইডটা থাকলে তখন বলবো যে পেইন ইন অ্যাবডোমেন। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন কিনা সবাই? এখানে হচ্ছে এবিডি, এটা মানে হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেনের শর্ট ফর্ম এবিডি দিয়ে প্রকাশ করা হয়। আর পেইন মানে ব্যথা, অ্যাবডোমিনাল পেইন গুলোকে এইভাবে লেখা হয়। আর ব্রেন এন্ড মস্তিষ্ক, যদি কেউ মাথায় ইনজুরি হচ্ছে, মাথায় আঘাত পাচ্ছে, তাহলে ব্রেন। চোখে যদি কম দেখি সেটা মানব দেহের গঠনের কিছু ছক আছে, যে মানব দেহের শুরু হলো, সেখান থেকে আস্তে আস্তে কোন জায়গা থেকে শুরু হচ্ছে, একটা সেল তৈরি হচ্ছে প্রথমে, সেল বা কোষ, তারপরে টিস্যু তৈরি হচ্ছে, তারপরে একটা অর্গান তৈরি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে। একটা ইট, এখানে এইভাবে অনেকগুলো ইট মিলে একটা দেওয়াল তৈরি হয়। ধরা গেল যে এই দেওয়ালটা তৈরি হচ্ছে, তারপরে 4টা দেওয়াল মিলে একটা রুম তৈরি হচ্ছে, তারপরে কয়েকটা রুম মিলে একটা বাড়ি তৈরি হচ্ছে। ঠিক আমাদের শরীরও এইরকম একটা সেল তৈরি হচ্ছে, 2টা সেল, 3টা, 4টা, 5টা, 6টা, এই একটা সেল, সব আলাদা আলাদা একটা সেল, 6টা সেল মিলে একটা টিস্যু উৎপাদন হচ্ছে, টিস্যু। এই টিস্যু থেকে আবার অর্গান উৎপন্ন হচ্ছে, যে কিছু টিস্যু মিলে একটা অর্গান, সেই অর্গান মিলে আবার সিস্টেম তৈরি হচ্ছে, তারপরে গোটা বডিটা তৈরি হচ্ছে। তাহলে কয়টা অংশ বললাম? 5টা অংশ। একটা হচ্ছে সেল, 2 হচ্ছে টিস্যু, 3 হচ্ছে অর্গান,
চার হচ্ছে সিস্টেম, পাঁচ হচ্ছে বডি। মানে এক নম্বর কি, যে একটা সেল মিলে একাধিক, এরকম হতে পারে যে 10 বিলিয়ন সেল মিলে একটা টিস্যু তৈরি হচ্ছে। তারপরে 10 কোটি আবার হচ্ছে টিস্যু মিলে একটা অর্গান তৈরি হচ্ছে। অনেকগুলো অর্গান, 10টা 5টা অর্গান মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে। তারপরে গোটা সিস্টেম মিলে একটা বডি তৈরি হচ্ছে। মানব দেহে 11টি সিস্টেম আছে, সেই 11টি সিস্টেম মিলে তৈরি হচ্ছে বডি। মানব দেহের সমস্ত কার্যক্রমকে 11টা সিস্টেমে ভাগ করা হয়েছে, এটা সামনে বলবো। এবার আমরা ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করি, যে সেল। সেল হচ্ছে দেহের ক্ষুদ্রতম একক। মানব দেহের সবথেকে ক্ষুদ্রতম একককে বলা হয় সেল। তাহলে একটা মানব দেহে কতগুলো, মানব দেহে প্রায় 75 থেকে 100 ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত। 75 থেকে 100 ট্রিলিয়ন, ট্রিলিয়ন অনেক সংখ্যা দেখতে। কোষ হচ্ছে খালি চোখে দেখা যায় না, আমরা খালি চোখে কি দেখতে পাচ্ছি, হাত, আঙ্গুল, এগুলো একটা অর্গান। এই অর্গানগুলি কিছু সিস্টেম হচ্ছে, আমরা এই দুইটা খালি চোখে দেখতে পাচ্ছি না, এইগুলো খালি চোখে দেখতে পাচ্ছি। কিছু কিছু বড় টিস্যু আছে যেগুলো আমরা আলাদা করতে পারি, দেখা যায়, কিন্তু সেলটা সবসময় দেখতে হবে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। এই সেলগুলো যেগুলো টিস্যু আছে, যেগুলো আমরা মাংস বা চামড়া, এর মধ্যে একটা টিস্যু আছে এইভাবে লম্বা আড়াআড়ি, কাপ মাসলের কিছু টিস্যু আছে আলাদা করে, এইগুলো টিস্যু উৎপাদন হয়। কোষ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ হচ্ছে অনেকগুলো, জনন কোষ যেটা জনন কাজে অংশগ্রহণ করে, যেমন প্রজনন ক্ষেত্রে, বংশ বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই জনন কোষগুলোর মধ্যে আছে, ছেলেদের আছে শুক্রাণু, মেয়েদের হচ্ছে ডিম্বাণু। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এর পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে, কেউ বুঝতে পারছেন না, তাহলে আবার জানান। অনলাইনে সবার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, কেউ এখনো প্রশ্ন সাড়া দেয়নি, তার মানে সবাই বুঝতে পারছেন। কোষের বিভিন্ন অংশ, ঠিক আছে, অংশ, উপাদান, বিবরণ, এটা এখানে দেখাচ্ছি। এইটা আঁকাইতে গেলে অনেক সময় চলে যাবে। এই জায়গাতে এই যে এটা একটা সেল, এই সাইড দিয়ে যেটা আছে সেটা হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে। এই বড় প্রাচীর, ওই যে একটা বাড়ির সাথে তুলনা করলাম, আমরা একটা বাড়িতে কিছু ঘর তৈরি করি, তারপর হচ্ছে একটা বাউন্ডারি দিই। বাউন্ডারি কেন দেওয়া হয়? যেন চোর, তারপরে ডাকাত, গরু ছাগল, বিভিন্ন পশু পাখি আক্রমণ করতে না পারে, একটা প্রোটেকশন লেয়ার। ঠিক সেল মেমব্রেনটাও সেই ধরনের কাজটাই করে থাকে, এই ভিতরের সমস্ত কিছুগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য। একটা সেলের মধ্যে অনেক কিছু আছে, যেমন বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, রাইবোসোম, গলগি বস্তু, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম, আর অনেক কিছু আছে, যেমন গোলগি অ্যাপারেটাস, ঠিক আছে। প্রত্যেকটারই শরীরের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হলেও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কোষ প্রাচীরের কোষ আবরণের কাজগুলো বলি। এটি কোষকে একটি আকৃতি প্রদান করে। এটি ভিতরের অঙ্গাণু সমূহকে রক্ষা করে। যেটা বললাম বাড়ির প্রাচীরটা রক্ষা করে বাড়িটাকে, ঠিক এরকম এটি এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এটি কোষের বিভিন্ন অঙ্গাণু সৃষ্টিতে সহায়তা করে। ওই যে বললাম অঙ্গাণু সৃষ্টি কিভাবে করছে, কিছু সেল মিলে তৈরি হচ্ছে টিস্যু, এগুলো সব সিস্টেমেটিক ভাবে আসছে। সাইটোপ্লাজম, কোষের মধ্যে আবদ্ধ সম্পূর্ণ অংশকে সাইটোপ্লাজম বলে। এর অভ্যন্তরে অন্যান্য অঙ্গসমূহ ধারণ করে। কোষের মধ্যে কিছু অঙ্গ আছে যেগুলো ভাসমান, ঠিক আছে। সেগুলোর মধ্যে হচ্ছে একটা আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মাইটোকন্ড্রিয়া সেজন্য আঁকাচ্ছি।
আচ্ছা, লাইট আসছে কোনো দিক থেকে, ওই পর্দাটা একটু দিয়ে দেন, সামনেটা একটু স্ট্রেচ করে যেন আলোটা রিফ্লেক্ট করে কম। আচ্ছা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এইটা হচ্ছে শরীরের সমস্ত শক্তি উৎপাদন করে, শক্তি জমা রাখে এবং শক্তি সাপ্লাই প্রদান করে, পাওয়ার হাউস অফ সেল। এটা কার মধ্যে থাকে এই মাইটোকন্ড্রিয়াটা? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াটা সেলের মধ্যেই থাকে। তাহলে সেলের মধ্যে থাকলে সেলে কিছু শক্তি উৎপাদন করতে হবে, না হলে তো আমরা কথা বলতে পারবো না, হাঁটাচলা করতে পারবো না। সবকিছু করার জন্য শক্তি প্রয়োজন, সেই শক্তিগুলো উৎপাদন করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, লাইসোসোম, রাইবোসোম এন্ড হচ্ছে সেন্ট্রিওল। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বললাম, আবারও একটু বলে যাচ্ছি। এটি কোষের যাবতীয় শক্তি সঞ্চয় করে, এতে শক্তি জমা থাকে বলে একে কোষের পাওয়ার হাউস বলা হয়। প্রতিটি কোষে প্রায় 200 থেকে 300টি মাইটোকন্ড্রিয়া থাকে। সেলই অনেক ছোট, যেটা খালি চোখে দেখা যায় না, তার একটা সেলের মধ্যে 200 থেকে 300টি মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ বলা হলো, এবার রাইবোসোম। রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোর কাজে সব কাছাকাছি। প্রোটিন এবং আমিষ উৎপাদন করা হচ্ছে রাইবোসোম। শরীরের যে প্রোটিন আমিষের ঘাটতি বা প্রোটিনগুলো খাদ্য থেকে বের করে নিয়ে যে আবার উৎপাদন করছে রাইবোসোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়ার মেমব্রেন রড থেকে শুরু করে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্সে বিস্তৃত থলি, গহ্বর, নালী রূপে যেগুলো আছে সেগুলোকে অঙ্গাণু সমূহকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক এই যে এরকম একটা গোল জিনিস আছে। গলগি বডি ও আমিষের সমন্বয়ে গ্লাইকোপ্রোটিন উৎপন্ন করে। ইহা কোষ প্রাচীর সৃষ্টিতে সহায়তা করে, এনজাইম উৎপন্ন করে। আচ্ছা, নিউক্লিয়াস। নিউক্লিয়াস এর আগে বলা হলো যে নিউক্লিয়াস হচ্ছে সেলের মধ্যে থাকে, সেলের একটা কেন্দ্রতে থাকে। কোষের কেন্দ্রে অবস্থিত অপেক্ষাকৃত বড়, ঘন, গোলাকার অঙ্গসমূহকে নিউক্লিয়াস বলা হয়। এর অভ্যন্তরে এটি কোষের অভ্যন্তরে যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস হচ্ছে সেলের সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। কোষের নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম। নিউক্লিয়াসের কাজ, এটি বংশবৃদ্ধির ধারক। ডিএনএ, ঠিক আছে, কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে। এর আগে বললাম যে নিউক্লিয়াস হচ্ছে কোষের সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোম ও আরএনএ। ক্রোমোজোম এন্ড আরএনএ তৈরিতে সহায়তা করে, এটি কোষ বিভাজনে সহায়তা করে। একটা নিউক্লিয়াস ভাঙলো, ভেঙে দুইটা হয়ে দুইটা সেল উৎপাদন করছে। আচ্ছা, সেটা ভেঙে গেল, দিয়ে আবার দুইটা নিউক্লিয়াস উৎপাদন হলো, হওয়ার পরে দুইটা সেল হয়ে যাচ্ছে, একটা সেল থেকে দুইটা সেল হয়। এটা একটা উদাহরণ যে প্রথমে মাতৃগর্ভে বাচ্চা ছোট হয়, একটা সেল থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হচ্ছে, আটটা থেকে 16টা উৎপাদন হচ্ছে, 16 থেকে 32টা হচ্ছে, 32 থেকে 64 হয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ঠিক এই কাজগুলো নিউক্লিয়াসের মাধ্যমে, সেলের মাধ্যমে উৎপাদন হয়ে একটা বড় বডি তৈরি হচ্ছে, যেটা মা বাচ্চা প্রসব করার সময় আমরা বাইরে দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের বিভিন্ন অংশ: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, তারপরে ক্রোমোজোম।
ক্রোমোজোম নিয়ে একটু আলোচনা করি যে মানব দেহে 23 জোড়া, 23 জোড়া মানে হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে। আচ্ছা, এগুলো সবগুলো মুছে দিই, সবগুলো দেখছেন বলা হয়েছে। মোবাইলে বোঝার এখান থেকে যে অপশনটা আছে ওই সাইডে গেলে গান ক্রোমোজোম কত প্রকার? ক্রোমোজোম হচ্ছে 2 প্রকার, অটোজোম এক লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। এর মধ্যে দুই হচ্ছে এক অটোসোম, অটোসোম আছে 22টা, অটোসোম হচ্ছে 22 জোড়া, 22 জোড়া ইকুয়াল টু 44টা। সেটাই তো বলছি, দিয়েছিলেন না কি সমস্যা হয়েছে? অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টা, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা পুরুষ হবে না মেয়ে হবে, পুরুষ আর মহিলা সেটাকে নির্ধারণ করা হয়। পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলোকে এক্স এবং ওয়াই দিয়ে নির্ধারণ করা হয়, আর মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স। এটা হবে ছেলে হবে, এটা হচ্ছে মেয়ে, ঠিক আছে? এখানে হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এই এতটুকু বোঝা গেছে? যদি কোনো আল্ট্রাসাউন্ডে বা কোনো কিছুতে এইভাবে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা মানে ছেলে বোঝাচ্ছে, এটা বলতে মেয়ে বোঝাচ্ছে। আল্ট্রাসাউন্ডে এইভাবে দেওয়া থাকে না, কারণ এটা হচ্ছে আইন বিরোধী একটা কাজ। আচ্ছা, জি বলেন। আচ্ছা, গ্রুপে তো স্টুডেন্টরাই কল দিচ্ছে, সবাই যদি এক টাইম যুক্ত হতো 10টা 10-এর মধ্যে, তাহলে এইগুলো হতো না, এইগুলো কোনো না কোনো স্টুডেন্টদের জন্যই হচ্ছে, কারণ সে যদি পরবর্তীতে আবার ঢুকতে চায় তাকে নাও তো করা যাচ্ছে না। সেজন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে যে সবাই এট এ টাইম 10টা 10-এর মধ্যেই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আপনারা বলে দেন গ্রুপে ভিডিও দিবেন, কেন ফোন টোন না দেয় ওই লিখে দেন। আচ্ছা, সেল সম্পর্কে এতক্ষণ বলা হলো, এতক্ষণ যেটা আলোচনা করলাম আনুষঙ্গিক মিলায় সবকিছু সেল সম্পর্কে বলা হয়েছে। এবার আমরা টিস্যুতে নাম, ঠিক আছে? এবার আজকে আমরা টিস্যুর মধ্যে একই উৎস থেকে উৎপন্ন কোষ গুচ্ছ যখন সম্মিলিতভাবে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে তখন তাকে কোষগুচ্ছকে একত্রে কলা বা টিস্যু বলা হয়। টিস্যু বা কলা 4 প্রকার: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু আর মাসকুলার টিস্যু। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো আপনারা দেখতে পাবেন, যেগুলো বলবো সেগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন, সেজন্য এটা সুন্দরভাবে শোনার চেষ্টা করেন। এপিথেলিয়াল টিস্যু যে সকল আচ্ছা, টিস্যু বা কলা আবার 4 প্রকার। এক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, মাসকুলার টিস্যু। এপিথেলিয়াল টিস্যু এর বাংলা হচ্ছে আবরণী কলা। আবরণী বলতে আমরা কি বুঝাই? কোনো কিছুর আবরণকে বোঝায়। আবরণ মানে ঢাকনা বা ঢাকা জাতীয় একটা জিনিস। এখানে যদি আমরা একটা কলা আঁকাই, এই কলার উপরে একটা আবরণ আছে, কলার খোসা, ঠিক আছে? ঠিক এইরকমই আবরণী একটা জিনিস। যে সকল কলা দেহের বাহিরে ও ভেতরের অঙ্গকে আবৃত করে রাখে তাকে আবরণী কলা বলা হয়। তাহলে এখানে ক্লিয়ার, সংক্ষেপে যেভাবে বোঝানো হলো হচ্ছে উদাহরণ দিয়ে,
এর বাইরে মনে হচ্ছে না যে কেউ না বুঝতে পারে। এইটাকে শুধু মাথায় রাখতে ক্লাসে বলছে যে একটা কলার খোসা, এটা হচ্ছে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুর মধ্যে অন্তর্ভুক্ত, যে কোনো কিছুকে ঢেকে রাখা। আমার বডিকে আমি ঢেকে রাখছি কিন্তু একটা কোট, তার নিচে শার্ট আছে, এইগুলো দিয়ে ঠিক দেহেরও প্রত্যেকটা জিনিসেরই একটা আবরণ বা পর্দা থাকে, সেটাই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। যোজক কলা বা কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু যে সকল কলা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংযোগ স্থাপন করে একটা থেকে আরেকটা, সেগুলোকে যোজক কলা বা কানেকটিভ টিস্যু বলে। রক্ত, হাড়, লিগামেন্ট। রক্ত হাড়ের মধ্যে আছে, লাংসের মধ্যে যাচ্ছে, ভেইনের মধ্যে যাচ্ছে, আর্টারির মধ্যে যাচ্ছে, ক্যাপিলারির মধ্যে যাচ্ছে। সবকিছু একটার সাথে আরেকটা কোলাবোরেট করছে, মানে সংযোগ করছে, যুক্ত করছে। আমাদের মাথাতে যদি রক্ত সরবরাহ না হয় তাহলে কিন্তু মাথা অকেজ হয়ে যাবে। আবার ঠিক এরকম রক্ত যদি পায়ে না যায় তখন পা কালো হয়ে যাবে, ডেড হয়ে যাবে। যেখানে রক্ত প্রবাহ হচ্ছে না, আচ্ছা আমরা একটু এনভায়রনমেন্ট ডিস্টার্ব ফিল করছি। যদি কোথাও কোনো শরীরের অঙ্গে, যেমন হাতে যদি কানেকটিভ টিস্যু মানে ব্লাড সরবরাহ না থাকে তখন ওখানে অক্সিজেন পাস হবে না। অক্সিজেন পাস না হলে সেই জায়গাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। আরো হাড় যদি ডায়াবেটিক্সের জন্য দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, যে পায়ের একটা অংশ কেটে ফেলা হয় ডায়াবেটিক্স রোগীদের। এটা গ্রামে শহরে সব জায়গায় আমরা দেখছি যে ডায়াবেটিক্স রোগী তার একটা আঙ্গুল কেটে ফেলা হচ্ছে। কেন কেটে ফেলা হচ্ছে? সেইটা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের কারণে। একটা আঙ্গুল, আমার এই আঙ্গুলটাতে কোনো কারণে কানেকটিভ টিস্যু মানে ক্যাপিলারি বা ভেইনটা ড্যামেজ হয়ে গেছে, হওয়ার পরে এখানে অক্সিজেন সাপ্লাই আর পাচ্ছে না। অক্সিজেন সাপ্লাই না পাইলেই রক্তটা কালো হয়ে যায়। ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে কালো, কালচে ধরনের, আর অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে রেড বা লাল ধরনের। ঠিক আছে, যখনই এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডে জমা হবে, অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিতে পারছে না, তখন এটা কালো হবে আস্তে আস্তে হয়ে, এখানে এটা মারা যাবে, সেলগুলো সব মারা যাবে, তখন কালো হয়ে যাবে। এটা দেখছে যে এইটা থাকলে আস্তে আস্তে পর্যায়ক্রমে আগাচ্ছে। কানেকটিভ টিস্যুতে বলা হয়েছে যে সংযোগ স্থাপন করছে, সেই সংযোগ স্থাপন এখানে আছে, এখান থেকে ফ্যালেঞ্জিয়াসের সাথে সংযোগ করছে, তারপরে এখানে হচ্ছে রেডিয়াস আলনার সাথে সম্পর্ক করছে, তারপরে হিউমারাসের সাথে সম্পর্ক স্থাপন করবে। তখন দেখা গেল যে আমাদের এখানে এটা ডেড হয়ে গেছে। ডেড সেল যখন উৎপন্ন হচ্ছে সে পাশের জনকে সংক্রমিত করছে। রিসেন্ট একটা ভয়াবহ যে গেছে কোভিড-19, আমার বাড়িতে একজন সদস্য আক্রান্ত, আমি তার সাথে থাকছি, বাতাসে একসাথে নিঃশ্বাস আদান প্রদান করা হচ্ছে, আমি নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, ওইটাই আবার আরেকজন গ্রহণ করছে, সেখান থেকে আবার সে ছেড়ে দিচ্ছে। এইভাবেই কোভিড যেমন ছড়াইছে, স্পর্শে ছড়াইছে, ঠিক এরকম এক সেল আরেক সেলকে ইয়ে করে দিচ্ছে, যে আমার থেকে আরেকজন হচ্ছে, ঠিক এইভাবে সেলগুলো আক্রান্ত হচ্ছে, দিয়ে গোটা চলে যাবে। সেহেতু এখানে যদি কর্তন করে দেওয়া হয়, এটা একটা লাইন, এখানে দেখা গেল যে আগুন ধরে গেছে, তাহলে এখান থেকে যদি বিচ্যুতি ঘটাই দেওয়া যায় কারেন্টের লাইনে, তাহলে তো এটা গোটা এলাকা বা বাড়িটাকে, এরিয়াটাকে ইফেক্ট করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য এইরকম ভাবে কর্তন করে দেওয়া হয় যেন সেটা গোটা হাতটাকে নষ্ট না করতে পারে। কানেকটিভ টিস্যুতে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে হাড়, লিগামেন্ট, টেন্ডন গুলো একটার সাথে আরেকটা সম্পর্ক, সেইটাকে বোঝানোর জন্য। দড়ির মতো যে বিস্তৃত যেটা মানুষের শরীরের সমস্ত জিনিসগুলো, ঠিক এইভাবে কানেকটিভ টিস্যুর মাধ্যমে, কানেকটিভ টিস্যু না থাকলে গোটা শরীর এইভাবে স্ট্রাকচার দাঁড়াইতো না। এটা কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে বলছি। আবার যখন অ্যানাটমির মধ্যে হাড় আর একটার সাথে আরেকটা সংযুক্ত, সবগুলোই একই ধরনের কাজের অন্তর্ভুক্ত। একটা হাড়ের সাথে আরেকটা হাড় লিগামেন্ট দিয়ে জড়িত, এর মধ্যে লিগামেন্টও অন্তর্ভুক্ত কানেকটিভ টিস্যুর মধ্যে। তাহলে অঙ্গ দাঁড়ানো মানে হচ্ছে সেই সব কিছুই কানেকটিভ টিস্যুর সহায়তা নিচ্ছে। এখানে হচ্ছে নার্ভাস টিস্যু বা স্নায়ু টিস্যু বলা হয় 3 নাম্বারটাতে।
যে সকল কলা কোনো উদ্দীপনা গ্রহণ করে তা উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে সক্ষম তাকে স্নায়ু কলা বলা হয়। এটি বিভিন্ন অঙ্গের শরীরবৃত্তীয় কাজের সাধন সমন্বয় করে থাকে, বিভিন্ন উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতি হিসাবে সংরক্ষণ করে, আবার যখন সেটা প্রয়োজন সেটা মেমোরি হিসাবে আমাদেরকে আবার মনে করায় দেয়। নার্ভাস টিস্যুর মেইন হচ্ছে ব্রেন, নার্ভ নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে। 4 নাম্বার হচ্ছে মাসকুলার টিস্যু বা পেশি কলা। যে সকল কলা সংকোচন ও প্রসারণে সক্ষম অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাকে পেশি কলা বলা হচ্ছে। আচ্ছা, এইবার এর আগে কিছুক্ষণ আগে বললাম যে এইগুলো আপনারা চোখে দেখতে পাবেন, ব্লাড, তারপরে হচ্ছে বোন, লিগামেন্ট, এগুলো সবগুলো দেখা যায়। বোন মানে হাড়, ঠিক আছে, রক্ত, হাড়, লিগামেন্ট, এগুলো সবগুলো দেখা যায় যে এখানে টেন্ডন কেটে যায়, লিগামেন্ট কেটে যায়, পা ছাট হচ্ছে না, ব্যথা হচ্ছে না, যে এটা সে আবার সেলাই করে জোড়া দেওয়া হয়, সেগুলো সবগুলো দেখা যায়। এই মাসকুলার টিস্যু গুলো আমরা যদি চামড়া ওঠাই তাহলে দেখা যায় যে এখানে কিছু চিকন চিকন ফাইবারের মতো আছে যেগুলো মাংস, গরু ছাগল জবাই করলে সেটা দেখা যায় যে কিছু মাংস, লাল, রেড মিট, সবগুলোই এই মাসকুলার টিস্যু, ঠিক আছে, মাসকুলার টিস্যুর অন্তর্ভুক্ত। দেহের কোনো সমস্যা? আচ্ছা, পেশি করার কাজ দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করে। এখানে যদি মাংস পেশি না থাকতো, শুধু হাড় দিয়ে আমরা হাতটাকে নড়াচড়া করতে পারতাম না। মাংস টান মারতে নার্ভাস সিস্টেম, 3 নম্বরে বলা হলো নার্ভাস সিস্টেম। সেই নার্ভাস সিস্টেম বলছে যে তুমি হাতটাকে ওপর করো, সেজন্য হাতটা ওপর করছে। আর সহায়তা কে করছে? মাংসগুলো, ঠিক আছে, মাংসগুলো রিল্যাক্স করছে আবার ছেড়ে দিচ্ছে। তাপ উৎপাদনের মাধ্যমে দেহের ভারসাম্য রক্ষা করে। শরীরে তাপ উৎপাদন করতে কে? এখানে যে বলছিলাম মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থেকে ছেড়ে যাচ্ছে, সেগুলো টিস্যুতে আসছে, এই টিস্যু থেকেই তাপ উৎপাদন করছে আবার ছেড়ে দিচ্ছে, দিয়ে শরীরের ভারসাম্য রক্ষা করছে। শ্বাস প্রশ্বাসের সহায়তা করে। শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা কিভাবে? লাংসের মাধ্যমে, সেখানেও কিন্তু এই মাসকুলার টিস্যু আছে, কারণ লাংস একটা মাংসের মতো পিণ্ড যেটার মাধ্যমে জালিকা আছে, সেটা অক্সিজেনকে স্থাপন করে প্রক্রিয়া করছে। হাড় সমূহকে দৃঢ়ভাবে আটকে রাখে, হৃৎপিণ্ড পাম্প করে সারা দেহে রক্ত ছড়িয়ে দিচ্ছে। দেহের আকৃতি প্রদান করে, পয় নিষ্কাশনে ও খাবার চিবাইতে সহায়তা করে। খাবার চিবাইতে সহায়তা করছে মাড়িতে মাংস দিয়ে তৈরি, জিহ্বাও একটা মাংস, এই সমস্ত মাংসগুলোই আসলে মাসকুলার টিস্যু, ঠিক আছে। আচ্ছা, এখানে টাইপ অফ মাসল এখানে দেখাচ্ছে। হার্টের এটা এক ধরনের মাসল, এখানে এক ধরনের মাসল, ঠিক আছে। হাড়গুলো স্কেলেটাল মাসল, এখানে হচ্ছে স্মুথ মাসল, মানে সোজা সোজা যেটা স্মুথ, আর হার্ট হচ্ছে কানেকটিভ মাসল। এখন যতগুলো বলা হলো শরীরের 4টি টিস্যু সম্পর্কে, প্রথমে সেল সম্পর্কে আলোচনা করা হয়েছে, টিস্যু সম্পর্কে আলোচনা করা হলো। এইগুলো আপনারা যতটুকু বোঝার বলছি, এইগুলো আপনারা বুঝছেন কিনা, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, 2টা ক্লাস এট এ টাইম জন্য পড়াটা আবার ফিডব্যাক নেওয়া হচ্ছে না। আগে যে এরকম ভাবে নেওয়া হয়েছে যে আবার ধরা হয়েছে আপনাদের, সেটা করা হচ্ছে না এখন। পেশি কলা 3 প্রকার: ঐচ্ছিক, অনৈচ্ছিক এন্ড হৃদ পেশি। ঐচ্ছিক পেশি হচ্ছে যেটা ইচ্ছা করেই নড়াতে পারি, অনৈচ্ছিক পেশি যেটা ইচ্ছার বাইরে আমার ব্যতীতই নড়ছে, ঠিক আছে, বা নড়াচড়া করছে বা ফাংশনাল কাজগুলো সম্পন্ন করছে। আর একটা হচ্ছে হৃদ পেশি, কার্ডিয়াক মাসল। এই 3 ধরনের, এই যে এখানে 3 ধরনের ছবি দেওয়া হলো, এই ঠিক এইগুলো এখানে বলা হচ্ছে। এইটাই ডিটেলসলি বলছি, যেগুলো বলে দিলাম যে মেইন কাজ কোনটা, ঐচ্ছিক, আমি ইচ্ছা করে নড়াতে পারছি, যেটা অনৈচ্ছিক আমি নড়াতে পারছি না, যেমন পেটের মধ্যে যে মাসলগুলো আছে, ইন্টেস্টাইনের যেগুলো আছে, সেগুলো তো আমি না চাইলেও নড়ছে, কারো পেটের মধ্যে বলাতে গুড়মুড় করছে, সেটাতে ইচ্ছা করলে আমি বন্ধ করতে পারছি না। কারো দেখা যায় যে হাত এখানে মাংস, বুকের এখানে মাংস লাফাচ্ছে, চোখের এখানে নড়াচড়া করে, এগুলোকে বলা হয় ফ্যাসিকুলেশন। এই ফ্যাসিকুলেশন ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত, ঠিক আছে। আর হৃদপেশি তো আমি চাইলেও নড়বে, না চাইলেও নড়বে, যতক্ষণ নিঃশ্বাস আছে। মারা যাওয়ার পরে হৃদপেশির কাজ শেষ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটার কাজ করবে। আমাদের কাজের মানে কোনো রকম বাধা প্রদান করা বা জোর দেওয়ার বাইরে কাজ করবে, এটার সাথে কোনো কমানো বাড়ানোর সম্পর্ক নাই, ঠিক আছে।
মানবদেহের বিভিন্ন সিস্টেম। প্রথমে একটা বলা হয়েছিল যে মানবদেহে 11টা সিস্টেমের অন্তর্ভুক্ত। এই যে এইগুলো বলার পরে বলা হয়েছিল যে 11টা সিস্টেম। দেখেন এখানে 11 লিখে রাখা হয়েছে, যে পরবর্তীতে এটা আসবে 11টা সিস্টেম মিলে মানবদেহে গঠিত হয়। তাহলে এর মধ্যে অর্গানটা বাদ করে গেল। অর্গান হচ্ছে বিভিন্ন যে হার্ট, লাংস, তারপরে লিভার, কিডনি, স্প্লিন, ঠিক আছে, সবগুলো হচ্ছে অর্গান, আলাদা আলাদা অর্গান। একটা আই, এগুলো একটা অর্গানের মধ্যে পড়ছে। তাহলে অর্গান কোনগুলো বুঝতে পারছেন? আমি আবারও বলছি, হার্ট, লাংস, লিভার, স্প্লিন, কিডনি, তারপরে ইউরিনারি ব্লাডার, রেকটাম, সবগুলো একটা আলাদা আলাদা অর্গানের মধ্যে পড়ছে। সে অর্গানগুলো নিয়ে সিস্টেম তৈরি হচ্ছে। এই সিস্টেম হচ্ছে সারা শরীরে কয় ভাগে বিভক্ত? 11 ভাগে বিভক্ত। সেজন্য এখানে 11 লিখে রাখা হয়েছে। এটা সবাই মনে রাখেন যে মানব দেহকে কয়টা সিস্টেমে ভাগ করা হয়েছে? 11টা সিস্টেম। 11টা সিস্টেম সবাইকে মুখস্থ করতে হবে। আমি একবার বলে যাচ্ছি। স্কেলেটাল সিস্টেম মানে হচ্ছে অস্থিতন্ত্র। এটার মধ্যে হাড় নিয়ে আলোচনা করা হচ্ছে। মাথার খুলি, এখানে আছে ভার্টিব্রা, এখান থেকে শুরু করে হাড়ের এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ভার্টিব্রা। তারপরে হিউমেরাস, রেডিয়াস আলনা, ফিমার, টিবিয়া ফিবুলা, ফ্যালেঞ্জাস, ঠিক আছে, সবগুলো স্কেলেটাল সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। পরিপাক তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম পরিপাক, খাবার পরিপাক করতে যে কাজগুলো অংশগ্রহণ করে সবগুলোই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম, আমরা নিঃশ্বাস নিতে গেলে যে অঙ্গগুলো ব্যবহার করা হয় সবগুলোই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লেখা হলো O2 মানে অক্সিজেন, CO2 কার্বন ডাই অক্সাইড। আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। এই কাজগুলো যে অঙ্গগুলো, অর্গানগুলো নিয়ে সংগঠিত হয় সবগুলো হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। কার্ডিওভাস্কুলার সিস্টেম, রক্ত, কানেকটিভ টিস্যুর মধ্যে রক্ত বলা হয়েছে না, রক্তের ইংরেজি হচ্ছে ব্লাড। এই ব্লাড যেখানে আছে সব সম্পর্কিত আলোচনাগুলো করা হয় হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে। রেশনতন্ত্র, এক্সক্রিয়েটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজননতন্ত্র। প্রজননতন্ত্র ক্রোমোসোমের সময় বলা হয়েছে। অন্তঃহরগ্রন্থি মানে বিভিন্ন হরমোনগুলো এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আলোচনা করা হচ্ছে। নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। নার্ভাস সিস্টেমের আগে বলা হলো যে ব্রেন এর ব্রেনের সমস্ত কাজগুলো নার্ভাস সিস্টেমের প্রধান। পেশি সিস্টেম বা মাসকুলার সিস্টেম, পেশি নিয়ে আলোচনা করা হচ্ছে যে জায়গাগুলোতে সেটাকে বলা হয় মাসকুলার সিস্টেম। ত্বকতন্ত্র, ইন্টিগুমেটারি সিস্টেম, আমরা যেটাকে স্কিন বলি। যত স্কিন ডিজিজ হচ্ছে ভবিষ্যতে আলোচনা করা হবে সবগুলো এই ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে আলোচিত। আর একটা আছে লিম্ফ্যাটিক সিস্টেম বা লাসিকা তন্ত্র। মানবদেহের এই 11টা সিস্টেম কি বললাম মুখস্থ করতে হবে। এই 11টা সিস্টেম মুখস্থ করে আমি যেভাবে বাংলা করে বললাম আপনারা সেভাবে বাংলা করে পড়বেন, তাহলে মনে থাকবে যে কোনটা কিভাবে হচ্ছে, কোনটার জন্য কোন ডক্টর দেখাইতে হবে। এই 11টা সিস্টেম মুখস্থ করলে আপনি সেই বিশেষজ্ঞ ডাক্তারকে সাজেস্ট করতে পারবেন যে এইভাবে হচ্ছে। শুধু যে ডাক্তার সাজেস্ট করার জন্য মুখস্থ করতে বলছে তা না, আমাদের শরীরের সমস্ত কিছু এই 11টা সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। এইটা আগামীতে জানার জন্য, আপনার যেন ভবিষ্যতে কাজে লাগে তার জন্য মুখস্থ করতে হবে। আচ্ছা, এর আগে হচ্ছে সব ইন্টিগ্রেটেড সিস্টেমগুলো পড়ানো হয়েছিল মুখস্থর মতো করে যেন ক্লিয়ারলি উচ্চারণ করতে পারে। আপনারাও ঠিক সেইগুলো করে নেবেন যেন আপনারা পারেন। গ্রুপে প্রতিটা অধ্যায়ের ছবি দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করতে পারেন, বইও কালেক্ট করতে পারেন।
মানবদেহের বিশেষ ইন্দ্রিয় সমূহ আছে হচ্ছে 5টা। চোখ, কান, নাক, আছে জিহ্বা, আর হচ্ছে ত্বক। এই 5টা, এই 5টা গুলোকে যদি ENTS এরকম ভাবে মনে রাখতে পারেন। আর বিশেষ ইন্দ্রিয় বলছে যে যেগুলো খুবই সেন্সিটিভ, চোখের মধ্যে হাত দিলে আপনার ব্যথা পাবেন সব থেকে বেশি। আবার কান না হলে আপনি মানব দেহ সব ভাবে চলতে পারছেন না, শুনতে না পারলে কিন্তু শরীরে ব্যালেন্স ঠিক মতো পাবেন না, সেজন্য বিশেষ বলা হচ্ছে। নাক না থাকলে নিঃশ্বাস নিতে পারবেন না, নিঃশ্বাস নিতে না পারলে শুধু যদি মুখ দিয়ে নিঃশ্বাস নেয় তাহলে একটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না। তারপরে জিহ্বা না থাকলে কথা বলবেন কিভাবে? জিহ্বা যদি কেটে দেওয়া হয় তাহলে মানুষের ভোকালগুলো বের হবে না। তাহলে জিহ্বা সব থেকে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, জিহ্বাও গুরুত্বপূর্ণ। ত্বক, যদি স্কিন না থাকে, ত্বক না থাকে, তাহলে তো মানুষের অস্তিত্ব নেই। শিলা মুরগির মতো যদি মনে হয়, তাহলে শিলা একটা মুরগিকে যখন চামড়া তুলে ফেলা হয় তখন সেই মুরগিকে আর জীবিত থাকতে পারবে না। আর স্কিন না থাকলে ভিতরে সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাবে খুব সহজে, ইনফেকশন হবে। যদি কোথাও এখানে ঘর্ষণ লাগে দেখা যাচ্ছে তখন ইনফেকশন হয়ে যাচ্ছে, পুজ জমা হয়ে যাচ্ছে। সেজন্য ত্বকও মানব দেহের বিশেষ ইন্দ্রিয় সমূহের মধ্যে পড়ে। এই 5টা মুখস্থ করতে হবে। এই হচ্ছে আপনাদের প্রথম অধ্যায় কেয়ার গিভিং এর অ্যানাটমি ও ফিজিওলজির মধ্যে এই চ্যাপ্টার গুলো আলোচনা করা হলো। এখানে সবগুলো আলোচনা করা হয়েছে। এর মধ্যে কোনটা বোঝেননি? সেল বলা হয়েছে, টিস্যু বলা হয়েছে, অর্গান বলা হয়েছে, সিস্টেম, এই 11টা সিস্টেম বলা হলো। এই 11টা সিস্টেম মিলে একটা বডি, একটা গোটা মানব দেহ বলতে আমরা বডিকে বুঝি। ঠিক আছে, এই হচ্ছে গোটা সিস্টেম মানব দেহ। মানব দেহের সব অ্যানাটমি ফিজিওলজি এর মধ্যেই বলা হয়েছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইন অফলাইন প্রশ্ন থাকলে এখন তাদের উত্তর দেওয়া হবে। সবাই জিজ্ঞেস করার জন্য সময় পাবেন 5 মিনিট। যে অধ্যায় পড়ানো হলো এই অধ্যায়ের আলোকে আপনারা সবাই বলছেন কোনো কিছু জানার ইচ্ছা আছে কিনা? আচ্ছা, তাহলে বোঝা গেছে যে সবাই মোটামুটি বুঝছে। তাহলে এই কেয়ার গিভিং এর অ্যানাটমি এন্ড ফিজিওলজি অধ্যায়টা সমাপ্ত ঘোষণা করা হলো। গুড বাই, আল্লাহ হাফেজ।